চেঙ্গিস খানের মৃত্যুর পর মঙ্গল সাম্রাজ্য আরও বড় হয়েছিল, কিন্তু ক্ষমতার কেন্দ্র আরেকটি ছিল না। ওগেদেই খান সিংহাসনে বসেছিলেন এবং সাম্রাজ্য পরিচালনার জন্য একটি নতুন শাসন যন্ত্র তৈরি হয়েছিল। সেই যন্ত্র দেখতে শক্তিশালী ছিল, কিন্তু এর ভিতরে একটি নীরব ফাটল ধরছিল। চেঙ্গিস খান একক কমান্ডে বিশ্বাস করতেন, তার নির্দেশ সরাসরি জেনারেলদের কাছে পৌঁছাতো। কিন্তু ওগেদেই একটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। তিনি একটি কেন্দ্রীয় প্রশাসন তৈরি করেছিলেন। সাম্রাজ্যকে 4টি খানেটে ভাগ করা হয়েছিল। প্রতিটি অঞ্চল একজন খান দ্বারা শাসিত হতো, কিন্তু সবাই কারাকোরমের প্রতি দায়বদ্ধ থাকবে। এই কাঠামো কাগজে যে নিখুঁত দেখাচ্ছিল, কারাকোরম ছিল সাম্রাজ্যের হৃদয়। এখানে সিদ্ধান্ত নেওয়া হতো, এখানে বার্তা এসে জমা হতো, এখানে রাজস্ব গণনা করা হতো। ওগেদেই বিশ্বাস করতেন যে একটি স্থির রাজধানী সাম্রাজ্যকে স্থিরশীল রাখবে। চেঙ্গিস খান তাঁবু থেকে সাম্রাজ্য চালাতেন, ওগেদেই প্রাসাদ থেকে চালাতেন। কিন্তু এই পরিবর্তন একটি সূক্ষ্ম সমস্যা তৈরি করেছিল। মঙ্গল সেনাবাহিনী দ্রুততায় বিশ্বাস করত, তারা সিদ্ধান্ত নিতে এবং অবিলম্বে সরাতে অভ্যস্ত ছিল। কিন্তু এখন প্রতিটি বড় সিদ্ধান্তের জন্য কারাকোরম থেকে অনুমোদন প্রয়োজন ছিল, এবং কারাকোরম অনেক দূরে ছিল। একটি বার্তা পৌঁছাতে সপ্তাহ লাগত, একটি উত্তর ফিরে আসতে আরও সপ্তাহ লাগত। যুদ্ধক্ষেত্রে সপ্তাহ মানে পরাজয়। সাম্রাজ্যের পশ্চিম প্রান্তে বাতু খান তার নিজের খানেট প্রতিষ্ঠা করছিলেন। তিনি ছিলেন চেঙ্গিসের নাতি এবং তার নিজস্ব সেনাবাহিনী ছিল। বাতু ওগেদেইয়ের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, কিন্তু তিনি তার নিজের অঞ্চলে স্বাধীনভাবে কাজ করতেন। তিনি রাশিয়া এবং ইস্টার্ন ইউরোপ জয় করেছিলেন। তিনি নিজের রাজস্ব সংগ্রহ করতেন, তিনি নিজের কর্মকর্তা নিয়োগ করতেন, তিনি কারাকোরমকে রিপোর্ট পাঠাতেন, কিন্তু তিনি অনুমতি চাইতেন না। এটি একটি সমস্যা ছিল না যতক্ষণ না বাতু সফল ছিলেন, কিন্তু এটি একটি নজির তৈরি করেছিল। অন্য খানরা লক্ষ্য করেছিলেন, তারা দেখেছিলেন যে শক্তি দূরত্বের সাথে বৃদ্ধি পায়। কারাকোরম থেকে যত দূরে, স্বায়ত্তশাসন তত বেশি। দক্ষিণে চাগাতাই খানেট একই প্যাটার্ন অনুসরণ করছিল। মধ্য এশিয়া এবং পার্সিয়া নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সেই নিয়ন্ত্রণ ধীরে ধীরে স্থানীয় হয়ে উঠছিল। চাগদাইয়ের পুত্ররা নিজেদের আইন তৈরি করছিল, তারা নিজেদের বিচারক নিয়োগ করছিল। তারা কারাকোরমের সিস্টেম উপেক্ষা করছিল না, কিন্তু তারা এর ব্যাখ্যা নিজেদের উপায়ে করছিল। ওগেদেই এই সবকিছু দেখেছিলেন। তিনি জানতেন যে বিকেন্দ্রীকরণ ঘটছে, কিন্তু তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তখন যৌক্তিক মনে হয়েছিল। তিনি সাম্রাজ্যকে আরও শক্তভাবে ধরে রাখার পরিবর্তে তিনি একটি সমান্তরাল কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি প্রতিটি খানাতে একটি প্রশাসনিক স্তর যোগ করেছিলেন। এই আমলারা কারাকোরমের প্রতি সরাসরি দায়বদ্ধ ছিলেন। তারা রাজস্ব, সামরিক শক্তি এবং আইনি সিদ্ধান্ত ট্র্যাক করবে। এটি নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এটি বিপরীত করেছিল। স্থানীয় খানরা এই আমলাদের হস্তক্ষেপ হিসাবে দেখত। তারা তাদের বিশ্বাস করত না, তারা তাদের চারপাশে কাজ করত, এবং আমলারা নিজেরাই একটি নতুন সমস্যা হয়ে উঠেছিল। তারা কারাকোরম এবং স্থানীয় খান উভয়ের কাছ থেকে ঘুষ নিতে শুরু করেছিল। তথ্য আর নিরপেক্ষ ছিল না। রিপোর্টগুলি এমনভাবে লেখা হয়েছিল যা সর্বোচ্চ দরদাতাকে রক্ষা করেছিল। ওগেদেই এই পরিবর্তন সম্পর্কে সচেতন ছিলেন না। তিনি রিপোর্ট পড়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে সাম্রাজ্য স্থিতিশীল ছিল। তিনি সংখ্যা দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে রাজস্ব বাড়ছে। তিনি মানচিত্র দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে সীমানা সুরক্ষিত ছিল। কিন্তু সংখ্যাগুলি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছিল। ক্ষমতার জীবনযাত্রা পরিবর্তিত হয়েছিল। চেঙ্গিস খান সৈনিকদের মতো জীবনযাপন করতেন। তিনি ঘোড়ায় করে ভ্রমণ করতেন, তিনি তাঁবুতে ঘুমাতেন, তিনি তার লোকদের সাথে খেতেন। ওগেদেই প্রাসাদে বাস করতেন, তিনি ভোজ আয়োজন করতেন, তিনি বিদেশি দূতদের গ্রহণ করতেন। তিনি পারস্যের কারুশিল্পী এবং চীনা স্থপতি দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এটি দুর্বলতা ছিল না, এটি একটি বড় সাম্রাজ্য পরিচালনার ফলাফল ছিল। কিন্তু এটি তার এবং মাঠের মধ্যে দূরত্ব তৈরি করছে। জেনারেলরা লক্ষ্য করেছিলেন, তারা কারাকোরম পরিদর্শন করবে এবং একটি ভিন্ন বিশ্ব দেখবে। তারা দেখবে যে কর্মকর্তারা যারা কখনো যুদ্ধ দেখেনি, তারা সামরিক পরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে। তারা দেখবে যে বণিকরা যারা কখনো ঘোড়ায় চড়েনি, তারা লজিস্টিক সম্পর্কে পরামর্শ দিচ্ছে। তারা প্রশ্ন করতে শুরু করেছিল, সেই প্রশ্নগুলি জোরে বলা হয়নি। তারা রাতের খাবারের সময় ফিসফিস হিসাবে শুরু হয়েছিল। তারা ব্যক্তিগত চিঠিতে ইঙ্গিত হিসাবে প্রকাশ পেয়েছিল। তারা দেরি সিদ্ধান্তে হতাশা হিসাবে প্রদর্শিত হয়েছিল, কিন্তু তারা জমা হচ্ছিল। 1241 সালে ওগেদেই মারা যান এবং সাম্রাজ্য বুঝতে পারে যে উত্তরাধিকারের কোনো স্পষ্ট পদ্ধতি ছিল না। চেঙ্গিস একটি উত্তরাধিকার পরিকল্পনা রেখে গিয়েছিলেন, কিন্তু সেই পরিকল্পনায় প্রতিটি পুত্রকে ক্ষমতা দেওয়া হয়েছিল।
ওগেদেই একটি কেন্দ্রীভূত সিংহাসন তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ক্ষমতা স্থানীয়করণের অনুমতি দিয়েছিলেন। এখন চারটি খানাতে ছিল এবং প্রতিটি নিজেকে সমান মনে করত। পরবর্তী খান নির্বাচনের জন্য একটি কুর্লতাই ডাকা হয়েছিল। এটি একটি ঐতিহ্যবাহী সমাবেশ ছিল যেখানে সমস্ত নেতারা একটি নতুন শাসক বেছে নিতে ভোট দিত। কিন্তু এই কুর্লতাই অন্যদের মতো ছিল না। বাতু উপস্থিত হননি। তিনি একটি প্রতিনিধি পাঠিয়েছিলেন। অন্যান্য খানরা দেরিতে এসেছিল। সভা টানা হয়েছিল। কয়েক মাস ধরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই বিলম্বের সময় সাম্রাজ্য পরিচালিত হয়েছিল কিন্তু সমন্বয় ছাড়াই। প্রতিটি খানাতে তার নিজস্ব পথ অনুসরণ করেছিল। রাজস্ব কারাকরুমে পাঠানো বন্ধ হয়ে গেছে। সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। নতুন জয় থেমে গেছে। অবশেষে গুয়ুক খান নির্বাচিত হয়েছিল, কিন্তু তার নির্বাচন বিতর্কিত ছিল। বাতু তাকে সমর্থন করেননি এবং গুয়ুক জানতেন তিনি একটি সংকীর্ণ ভিত্তিতে শাসন করেছিলেন। তিনি কর্তৃত্ব পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। খানেটগুলি নিজেদের স্বাধীন রাজ্য হিসাবে কাজ করছিল। তারা এখনও মঙ্গল ছিল, কিন্তু তারা আর একই সাম্রাজ্য ছিল না। গুয়ুক মাত্র 2 বছর পরে মারা যান এবং একই সমস্যা পুনরাবৃত্তি হয়েছিল। আরেকটি কুরুলতাই, আরও বিলম্ব, আরও বিভাজন। মং খান নির্বাচিত হয়েছিল, কিন্তু ততক্ষণে ফাটলগুলি কাঠামোগত ছিল। সাম্রাজ্য এখনও বিস্তৃত ছিল। এটি এখনও শক্তিশালী ছিল, কিন্তু এটি এক ইউনিট হিসাবে কাজ করছিল না। ক্ষমতার ভাঙন নীরব ছিল। কোনো বিদ্রোহ হয়নি, কোনো সিভিল যুদ্ধ হয়নি, শুধু একটি ধীর বিচ্ছিন্নতা। প্রতিটি খানাতে তার নিজস্ব পথ নিয়েছিল। প্রতিটি নেতা তার নিজস্ব সাম্রাজ্য তৈরি করেছিল এবং কারাকোরুম, যা একদিন বিশ্বের কেন্দ্র ছিল, শুধু আরেকটি শহর হয়ে উঠেছিল। সিস্টেম যা ওগেদাই তৈরি করেছিলেন তা ব্যর্থ হয়নি কারণ এটি দুর্বল ছিল। এটি ব্যর্থ হয়েছিল কারণ এটি অনুমান করেছিল যে দূরত্ব নিয়ন্ত্রণের সাথে বৃদ্ধি পায়, কিন্তু মঙ্গল সাম্রাজ্যে দূরত্ব স্বায়ত্তশাসনের সাথে বৃদ্ধি পেয়েছিল এবং স্বায়ত্তশাসন একবার দেওয়ালে ফিরিয়ে নেওয়া যায় না। এটি একটি রেকর্ড, একটি নীরব ভাঙনের নথি, একটি যন্ত্রের যা কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে থেমে গিয়েছিল। এবং এটি ক্ষমতা কিভাবে শেষ হয়, চিৎকারে নয়, নীরবতায়। এম্পায়ার লেজার হিস্ট্রি পরবর্তী পর্বে আরও এমন রেকর্ড নিয়ে আসবে। সাবস্ক্রাইব করে রাখুন।